আচ্ছা, আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আবার এসেছি। তো আমি আজকে বলবো পৃথিবী নিয়ে। আমাদের এই সুন্দর পৃথিবী, আপনারা যা দেখছেন, এটা কিন্তু পৃথিবী কিন্তু চিরকাল থাকবে না। সূর্যর যেরকম আহ, আহ, একদিন শেষ হবে, তেমনি পৃথিবী সূর্যের সঙ্গে সঙ্গে পৃথিবীও কিন্তু একদিন শেষ হবে। তো কীরকমভাবে পৃথিবী শেষ হবে এবং আমরা টেকনোলজিক্যালি যতটাই অ্যাডভান্স হই না কেন, আমরা কিন্তু এই জিনিসটাকে আটকাতে পারবো না। তো সেই নিয়ে আজকে আমি ডিটেলসে আরও বলবো। তো সব সব মানে সব কিছু শুরু করার আগে আমি আমাদের সূর্যের যে লাইফ সাইকেলটা আছে সেটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে একটা আপনাদের একটা ধারণা দেবো। তারপরে আমি সেটা বলবো যে কীরকমভাবে সেটা পৃথিবীকে প্রভাবিত করবে। তো আজকে আমরা যে সূর্যটা দেখছি সেই সূর্যটা কিন্তু আহ, আহ, এটা একটা কিন্তু ফেজ, হ্যাঁ, যেটাকে বলা হয় মেন সিকোয়েন্স ফেজ। প্রথমে সূর্য কিন্তু এরকম ছিল না। প্রথমে সূর্য কীরকম ছিল? প্রথমে আমাদের বিগ ব্যাংয়ের পর সূর্যর ফরমেশনটা ছিল ক্লাউড ফরমেশন। ঠিক আছে, ক্লাউড ফরমেশন বলতে শুধুমাত্র ছিল গ্যাস এবং ডাস্ট, এবং সেই গ্যাসটার ডাস্টের যে ফরমেশন সেটাকে বলা হয় সোলার নেবুলা। এবং বহু বছর পর মোটামুটি একটা আপনার সুপারনোভা বলে একটা কাছাকাছি একটা ইভেন্ট হয়। সুপারনোভাও তো আপনি জানেন মোটামুটি, যেটা আপনাকে বলেছি এর আগের ভিডিওতে, যে যখন কোনো স্টার ব্ল্যাক হোলে কনভার্ট হয়, সেই সময় কনভার্ট হওয়ার সময় বাইরের যে লেয়ারটা থাকে সেটা ব্লাস্ট করে মহাশূন্যে বিলীন হয়ে যায় বা একটা সুপারনোভা ক্রিয়েট হয়, এবং তার জন্য একটা শক ওয়েভ ক্রিয়েট হয়। শক ওয়েভ ক্রিয়েট হয়, তার সঙ্গে সঙ্গে অনেক ম্যাটারও রিলিজ করে। তো সেই শক ওয়েভটা কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং সেই শক ওয়েভের জন্য কি হয়, যে আমাদের সূর্য যে একটা ক্লাউড ফর্মে ছিল, সেই ক্লাউড ফর্মটা আস্তে আস্তে কম্প্রেসড করে দেয়। মানে ব্যাপারটা এরকম হয় যে আপনি স্নো ফ্লো দেখেছেন হয়তো, মানে শক ওয়েভটা আসলে কম্প্রেস করে পুরো ক্লাউডটাকে কম্প্রেস করে এক জায়গায় নিয়ে আসে। তো সেই ফেজটাকে বলা হয় প্রোটোস্টার। তো যতই কম্প্রেস করে ততই গ্র্যাভিটি বাড়তে থাকে, এবং ভেতরের যা কিছু ম্যাটার বা গ্যাস আছে প্রচণ্ড জোরে ঘুরতে থাকে, এবং আস্তে আস্তে টেম্পারেচারও বাড়তে থাকে। এবং আস্তে আস্তে টেম্পারেচার বাড়ার সঙ্গে সময় একটা সময় এমন হয় টেম্পারেচার কিন্তু আপনার 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু ছাড়িয়ে যায়। যখনই যেই মুহূর্তে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছাড়িয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু আমি যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, নিউক্লিয়ার ফিউশন স্টার্ট হয়। তো নিউক্লিয়ার ফিউশন স্টার্ট হওয়া মানেই হচ্ছে আপনার হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি রিলিজ করা, এবং সেটাই বলা হচ্ছে মেন সিকোয়েন্স ফেজ। তো আপনি মোটামুটি যদি ইন্টারনেট ঘেঁটে দেখেন, যদি আপনি সূর্যের লাইফ কত, তো সব জায়গায় আপনি দেখবেন যে সূর্যের লাইফ হচ্ছে 10 বিলিয়ন ইয়ার্স। তো 10 বিলিয়ন ইয়ার্স যেটা বলা হয় সেটা কিন্তু শুধুমাত্র ওই মেন সিকোয়েন্স ফেজটাকে বলা হয়। এরপরে কিন্তু আরও অনেকগুলো ফেজ আছে। তো প্রথম ফেজ আমি আপনাকে যেটা বললাম সোলার নেবুলা, যেটা হচ্ছে সূর্য ক্লাউড ফর্মে ছিল। তারপরে আমি যেটা বললাম প্রোটোস্টার, হ্যাঁ, সেই শকওয়েভের জন্য আস্তে আস্তে সেগুলো কম্প্রেসড হয়ে আসছে একটা জায়গায়। এবং তারপরে থার্ড ফেজ যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে মেন সিকোয়েন্স, মানে অ্যাকচুয়ালি তখন আপনার নিউক্লিয়ার ফিউশন স্টার্ট হয়ে গেছে, সূর্য মোটামুটি এনার্জি রিলিজ স্টার্ট করে দিয়েছে, এবং আমরা সেই এনার্জিটা এখন পাচ্ছি। তো মোটামুটি এই ফেজটা কতদিন চলবে? এই ফেজটা আপনার চলবে মোটামুটি 5 বিলিয়ন ইয়ার্স। 5 বিলিয়ন ইয়ার্সের পরে কি হবে? 5 বিলিয়ন ইয়ার্সের পরে যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার হাইড্রোজেন কিন্তু ফুরিয়ে আসবে, এবং হাইড্রোজেন ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে যে নেক্সট ফেজ যেটা সূর্যের হবে সেটা হচ্ছে আপনার রেড জায়ান্ট। রেড জায়ান্ট ফেজে আপনার মোটামুটি সূর্য 100 থেকে 250 গুণ, এখন যা আকার আছে সেই আকারের থেকে 100 থেকে 250 গুণ কিন্তু সূর্য বড় হয়ে উঠবে, এবং তার জন্য কাছাকাছি যে সমস্ত গ্রহগুলো আছে সেগুলো কিন্তু সূর্য গিলে ফেলবে। তো এখনও সায়েন্টিস্টদের মধ্যে একটা ডিবেট চলছে যে সেই রেড জায়ান্ট ফেজে পৃথিবীকে গিলে ফেলবে কি ফেলবে না। হ্যাঁ, তো আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি মোটামুটি আপনি বুঝতেই পারছেন যে সূর্য যদি এতটা বড় হয়ে যায়, তার মানে তো আপনি বুঝতেই পারছেন কীরকম হিট আমরা পাবো, কীরকমভাবে এনার্জি রিলিজ হবে, আমরা সূর্য কতটা কাছে চলে আসবো। ঠিক আছে, তারপরে আপনার নেক্সট ফেজ যেটা আপনার হবে
রেড জায়ান্টের ফেজ আপনার আস্তে আস্তে, তারপরে বাইরের খোলসটা, যেটা আগেও আমি বলেছি যে স্টারের যে ফেজে যেটা হয়, বাইরের যে খোলসটা থাকে সেটা একটু ব্লাস্ট করে সুপারনোভা ক্রিয়েট হয়ে একটা নেবুলা ক্রিয়েট হয়ে মোটামুটি মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আর মাঝখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবীর আকারের একটা হোয়াইট ডোয়ার্ফ পড়ে থাকবে। এবং সেটা কিন্তু একটা সময়ে বহু ট্রিলিয়ন বছর পর আপনি বলতে পারেন সেটা কিন্তু একটা ব্ল্যাক ডোয়ার্ফ স্টারে আপনি বলতে পারেন পরিণত হবে। তাহলে সূর্য শুরু হয়েছিল ক্লাউড দিয়ে, শেষ হলো কিন্তু আপনার ব্ল্যাক একটা ডোয়ার্ফ একটা প্ল্যানেট, যার আকার মোটামুটি পৃথিবী সাইজের মতো হবে। তো আপনি এখন যেটা ভাবছেন হয়তো যে সূর্য তো এখনো 5 বিলিয়ন ইয়ার্স মোটামুটি কীরকমভাবে আমাদের আলো দেবে, তো আমরা মোটামুটি 5 বিলিয়ন ইয়ার্স কিন্তু সুরক্ষিত, কিন্তু সেটা কিন্তু নয়। 5 বিলিয়ন ইয়ার্সের অনেক আগেই কিন্তু আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কেন ধ্বংস হবে সেই কারণগুলো আপনাকে বলছি। হ্যাঁ, আর একটা ছোট্ট একটা আপনাকে জিনিস বলে রাখি যে আমাদের কিন্তু হোমোস্যাপিয়েন্স থেকে এখন পর্যন্ত যেই স্টেজে এসেছি, এটা কিন্তু এখন পর্যন্ত 3 লক্ষ বছর পেরিয়েছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমাদের মানুষ সভ্য যবে থেকে হয়েছি, মানে বসবাস করা, হ্যাঁ, কমিউনিটি তৈরি করে বসবাস করা বা বস্তি স্থাপন করে বসবাস করা, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আমাদের মানব সভ্যতার ইতিহাস হচ্ছে মোটামুটি 10 থেকে 12,000 বছর। তো সেই হিসাবে আমাদের কথা হচ্ছে 5 বিলিয়ন ইয়ার্স। 5 বিলিয়ন ইয়ার্স মানে হচ্ছে আপনার 500 কোটি বছর। তার মানে আমি বুঝতেই পারছেন যে সময়টা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, এরপরে আমি আপনাকে যেটা বলবো পৃথিবী কী কী কারণে ধ্বংস হবে। দেখুন, পৃথিবী 500 কোটি বছর ওয়েট করতে হবে না, বা 5 বিলিয়ন ইয়ার্স আগে ওয়েট করতে হবে না, তার আগেই পৃথিবী ধ্বংস হবে। কারণ হচ্ছে মোটামুটি আজ থেকে 1 বিলিয়ন ইয়ার্সের পর, হ্যাঁ, 1 বিলিয়ন ইয়ার্সের পর সূর্যের কিন্তু টেম্পারেচার কিন্তু 10 গুণ বেড়ে যাবে, এবং সূর্যের সে টেম্পারেচার বলুন বা এনার্জি বলুন কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এবং সেটা বেড়ে যাওয়ার জন্য আপনি বুঝতেই পারছেন যে আমরা অনেক বেশি এনার্জি বা হিট পাবো, এবং সেই জন্য কি হবে, আমাদের পৃথিবীতে যে জল আছে, হ্যাঁ, সেই জল কিন্তু আস্তে আস্তে বাষ্পীভূত হতে শুরু করবে। হ্যাঁ, আর একটা কথা আপনাকে বলে রাখি যে আমাদের যেটা আমাদের কনসেপ্ট আছে 70% জল আর 30% বাকি অংশ, সেটা কিন্তু সারফেস। অ্যাকচুয়াল কিন্তু 70% আমাদের জল নেই পৃথিবীতে। ঠিক আছে, আপনি যদি পৃথিবী আর জল আলাদা করে ভাগ করে ওজন করেন, জলের পরিমাণ কিন্তু অনেক কম হবে, সেটা 70% কিন্তু হবে না। শুধু সারফেস এরিয়া যেটা আমাদের পৃথিবী আছে, সেই সারফেস এরিয়ার 70% কিন্তু জল দিয়ে কভার করা আছে, যেগুলো আপনার সমুদ্র আছে আর কি। তো সেই সেই 10 গুণ আপনার টেম্পারেচার বা এনার্জি বেড়ে যাওয়ার জন্য কিন্তু জল কিন্তু খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হতে শুরু করবে। আর একটা জিনিস এখানে বলে রাখি, যখনই আপনার টেম্পারেচার বাড়ে না, তখন সমস্ত কিছু কিন্তু কেমিক্যাল রিয়াকশানগুলো খুব ফাস্ট হয়। যেমন হচ্ছে গরম জলে আপনার খুব তাড়াতাড়ি চিনি গুলে যায়, আবার ঠান্ডা জলে দেখবে চিনি গলতে আপনার সময় লাগে। সেরকমভাবে সমস্ত কেমিক্যাল রিয়াকশানগুলো খুব ফাস্ট হয়। তো এখানে একটা কেমিক্যাল রিয়াকশান যেটা হবে, যেহেতু আপনার জল বাষ্পীভূত হবে খুব ফাস্ট, সেই জন্য বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এবং তার জন্য কিন্তু বৃষ্টিপাতও অনেক বেশি হওয়া শুরু করবে। এবং যত বেশি বৃষ্টি হয়, আপনারা হয়তো জানেন যে বৃষ্টি হওয়ার সময় কিন্তু বাতাস থেকে CO2 অ্যাবজর্ব করে নিয়ে সেটা কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেটা কিন্তু পৃথিবীর ওপর পড়ে। এবং সেই কার্বনিক অ্যাসিড যখন রকের ওপর পড়ে, মানে রক্সের সঙ্গে কেমিক্যাল রিয়াকশান হয়ে কার্বনিক বা রকটাকে খুব তাড়াতাড়ি আর কি ভঙ্গুর করে ফেলে। তো এই প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হবে, যেহেতু এই হাই টেম্পারেচারে CO2 অ্যাবজর্বেশনটা বৃষ্টির জলে, এবং সেটা রকের ওপর রিয়াকশান করাটা, এই সমস্ত কেমিক্যাল প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হবে, যেহেতু টেম্পারেচার অনেক বেশি হাই। তো মোটামুটি ওই 1 বিলিয়ন ইয়ার্সের পর থেকে আপনি দেখতে পাবেন যে এই প্রসেসটা খুব ফাস্ট স্টার্ট হয়ে গেছে, এবং তার জন্য কি হবে, আমাদের মানে বাতাস থেকে CO2 পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং একটা সময় এমন দাঁড়াবে যে CO2 মানে শেষই হয়ে যাবে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে বাতাসে যদি CO2 না থাকলে, তাহলে আপনাদের যে উদ্ভিদ জগতে ফটোসিনথেসিসটা হবে কি করে।
তো সেইভাবে বুঝতেই পারছেন যে উদ্ভিদ জগতে যদি না থাকে তাহলে প্রাণীরাও আস্তে আস্তে বিলুপ্তি ঘটবে। হ্যাঁ, তো মোটামুটি আপনার 1 বিলিয়ন ইয়ার্সের পর থেকে কিন্তু পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু এরকমভাবে কিন্তু আপনার প্রাণ আস্তে আস্তে বিলুপ্ত হবে। এটা হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে মেন কারণ আছে। আর একটা আপনার কারণ আছে, সেটাও সম্ভাবনা আমি বলবো যে ভালোই রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড হিট। দেখুন, আজ থেকে 66 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের পৃথিবীতে একটা অ্যাস্ট্রয়েড হিট কিন্তু হয়েছিল। সেটা মেক্সিকোর একটা জায়গায় অ্যাস্ট্রয়েড হিট হয়েছিল, এবং তার জন্য কিন্তু আমাদের গোটা পৃথিবীতে 75% স্পেসিস কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল। তার মধ্যে একটা স্পেসিস হচ্ছে আপনার ডাইনোসর। আপনি হয়তো পড়েছেন যে ডাইনোসরের মৃত্যু হয়েছিল অ্যাস্ট্রয়েড হিটের জন্য। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি, এটা সায়েন্টিফিক আমাদের কাছে প্রুফ আছে এখন। তারপরে আরেকটা আমি উদাহরণ দিই, আপনার মোটামুটি 1908 সালেও কিন্তু আমাদের একটা অ্যাস্ট্রয়েড হিট হয়েছিল। সেটা হয়তো আপনি একটু দেখতে পারেন, ইন্টারনেটে আরও ডিটেলস পাবেন। তো সেই সেই অ্যাস্ট্রয়েড হিটটা আপনার হয়েছিল আপনার সাইবেরিয়াতে, এবং সেই অ্যাস্ট্রয়েডটা যখন হিট হয়েছিল তখন মোটামুটি আপনার 2000 কিলোমিটার কিন্তু ফরেস্ট কিন্তু পুরো জ্বলে পুড়ে গেছিলো আর কি, পুরো জ্বলে ছাই হয়ে গেছিলো। এবং মজার কথা হলো সেই অ্যাস্ট্রয়েডটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে কিন্তু আঘাত করেনি। মোটামুটি পৃথিবী পৃষ্ঠে আঘাত করার পৃথিবীপৃষ্ঠ থেকে মোটামুটি 5 মাইল ওপরেই কিন্তু ওটা ব্লাস্ট করেছিল। যেহেতু এবং তার জন্য মোটামুটি যা এনার্জি রিলিজ হয়েছিল, আমাদের যে হিরোশিমাতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার থেকে ওটা হচ্ছে 100 গুণ। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল ছিল। এবং সেই অ্যাস্ট্রয়েডের আপনার ইয়েটাও কিন্তু খুব একটা, সাইজটাও কিন্তু খুব একটা বড় ছিল না। মোটামুটি আপনার 25 থেকে 50 মিটার এরকম একটা কিছু সাইজ ছিল, যেটা আমার যতদূর মনে আছে। তো আপনারা একটু দেখে নেবেন, হয়তো আমি এই মাপটা বললাম সেটা হয়তো ভুলও হতে পারে। তো এটা হলো আপনার 1908। আবার একটা অ্যাস্ট্রয়েড আপনার হিট হয়েছিল, সেটা হচ্ছে 2013 সালে। 2013 সালে যে অ্যাস্ট্রয়েড হিটটা হয়েছিল সেটা রাশিয়াতে, সেটা খুবই সামান্য, লোকজনের খালি ঘরের কাঁচ ফাঁচ ভেঙেছিল, তার বেশি কিছু হয়নি। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আমাদের পৃথিবী ধ্বংস হওয়া এই ব্যাপারে কোনো রকম সন্দেহ প্রকাশ রাখবেন না। পৃথিবী একদিন ধ্বংস হবেই। কারণ হচ্ছে আমাদের যে সূর্য এখন আমাদের এনার্জি দিচ্ছে, আলো দিচ্ছে, সেই সূর্য কিন্তু চিরকাল থাকবে না। আজকে আমাদের সূর্য আমাদের কাছে আপনি বলতে পারেন সূর্য থেকে যে আলো আসে সেটা হচ্ছে প্রাণের আলো, কিন্তু সেই আলোই কিন্তু আমাদের ধ্বংস করবে। কারণ সূর্য আস্তে আস্তে বড় হবে, সূর্যের অনেক তেজ বাড়বে, এবং তখন থেকেই কিন্তু পৃথিবীর সমস্ত জীবন আর উদ্ভিদ জগতের বিলুপ্তি ঘটবে। হ্যাঁ, এরপর আমাদের তাহলে উপায়টা কি? আমাদের একটাই উপায় আছে, যেটা এখন আপনি দেখে থাকবেন নিউজে, যে এলন মাস্ক চেষ্টা করছে যে যদি কোনো রকম একটা উপনিবেশ গড়ে তোলা যায় মার্সে বা অন্যান্য কোনো উপগ্রহেতে। তো মার্সটাই আমাদের এখন টার্গেট, মার্স আর চাঁদ। তো আমরা জানি না আর কত দূরে যেতে পারবো, কিন্তু এটাই কিন্তু একমাত্র উপায়। তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই সুন্দর পৃথিবী, আমরা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সড, যতই কিছু হোক না কেন, একদিন না একদিন এই পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং সেই ধ্বংসলীলার কিন্তু স্টার্ট হবে আজ থেকে 1 বিলিয়ন ইয়ার্সের পর, মানে 100 কোটি বছর পর থেকে আপনার মোটামুটি এটা আপনার কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, আমাদেরকে 100 কোটি বছর মানে অনেক, ঠিক আছে? আমি যেটাকে আপনাকে বললাম, মানব সভ্যতার পুরো টেনিওরটাই হচ্ছে আপনার 10 থেকে 12,000 বছর। তো আমি তো সেখানে 100 কোটি বছরের কথা বলছি। তো এই কথাটা শুনে কিন্তু খুব বেশি নেগেটিভ হয়ে যাবেন না। আমাদের হাতে প্রচুর সময় আছে, এবং আমরা আশা করছি আমরা সায়েন্টিফিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যাব। হয়তো আমরা অন্য প্ল্যানেটে একটা উপনিবেশ গড়ে তুলব, বা বা একটা কিছু আর্টিফিশিয়াল একটা হয়তো কিছু গড়ে তুলতে পারবো, যার জন্য আমাদের হয়তো প্রাণ বেঁচে যাবে। তো সেরকম একটা আশা রাখছি। তো সময় আমাদের হাতে প্রচুর আছে, টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি অ্যাডভান্সড হচ্ছি। তো এটাই হচ্ছে আশার কথা। তাছাড়া আপনি যেই পৃথিবীটাকে খালি চোখে দেখছেন, এই পৃথিবী কিন্তু থাকবে না। এটা কিন্তু একদম ধ্বংস হওয়ার মানে একদম শিওর শট ব্যাপার আর কি। যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার আমি করবো হয়তো নেক্সট উইকে। থ্যাংক ইউ।